এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 85 নিয়ে। দেখো 85-এর সলিউশন নিয়ে আলোচনা করি। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য মেন রিজন দ্য ন্যারেটর স্টপড অ্যাট দেউলি। কি প্রধান কারণ ছিল ন্যারেটর দেউলিতে নামার জন্য, ঠিক আছে, বা দেউলিতে থামার জন্য। তো দেখো এখানে অপশানগুলো আছে, হি হ্যাজ ফ্যামিলি লিভিং দেয়ার, দ্য ট্রেন অলওয়েজ হল্টস অ্যাট দ্য স্টেশন, he wants to explore the town, he is on a missing to find someone। তো এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বি এরটা, সেটা হলো দ্য ট্রেন অলওয়েজ হল্ট অ্যাট দ্য স্টেশন। সবসময় ট্রেনটা দেউলি স্টেশনে থামতো। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল হি মিট অ্যাট দেউলি। তাহলে দেউলিতে যে মেয়েটার সঙ্গে সে দেখা করেছিল তারপরে তার অনুভূতি কেমন ছিল, ঠিক আছে, বা তার মেয়েটার সঙ্গে দেখা করার অনুভূতিটা কেমন ছিল। এখানে ফার্স্ট বলেছে, হি ফাইন্ডস হার আনইন্টারেস্টিং, হি ইজ ডিপলি ফ্যাসিনেটেড বাই হার, হি ইজ অ্যাফ্রেড অফ হার, হি ইগনোরস হার কমপ্লিটলি। তাহলে অ্যাকচুয়ালি উত্তরটা পাবো আমরা বি এরটা, সেটা হলো হি ইজ ডিপলি ফ্যাসিনেটেড বাই হার, মানে সে মেয়েটির প্রতি গভীরভাবে মোহিত হয়ে গেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য গার্ল অ্যাট দেউলি ডু ফর আ লিভিং। তাহলে মেয়েটা বেঁচে থাকার জন্য সে কী করতো, হ্যাঁ, দেউলি স্টেশনের মেয়েটা, সেটা হলো সি সেলস বাস্কেট, সি ওয়ার্কস অ্যাট আ টি স্টল, সি ইজ আ টিকিট কালেক্টর, সি ইজ আ প্যাসেঞ্জার অন দ্য ট্রেন। তাহলে এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো প্রথমেরটা, সেটা হলো সি সেল বাস্কেট, সে ঝুড়ি বিক্রি করতো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য ট্রেন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তাহলে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পের প্রাইমারি থিম মানে মূল ভাবনা কী ছিল। এখানে কী কী অপশানগুলো আছে, অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিসকভারি, লাভ অ্যান্ড লঙ্গিং, ওয়ার অ্যান্ড সার্ভাইভাল, পলিটিক্যাল কনফ্লিক্ট। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো, সেটা হলো লাভ অ্যান্ড লঙ্গিং, প্রেম এবং আকাঙ্ক্ষা। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন। এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? চেন্নাই, রামেশ্বরম, মুম্বাই, মাদ্রাজ। তাহলে আমরা সবাই জানি যে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিল রামেশ্বরম, ঠিক আছে, বিয়েটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট প্রেয়ার। কালামের বাবা তাকে প্রার্থনা সম্বন্ধে কী শিক্ষা দিয়েছিলেন? ইট ইজ আ মিনিংলেস রিচুয়ালস, ইট কানেক্ট অ্যান ইন্ডিভিজুয়াল টু দ্য ডিভাইন, ইট শুড বি পারফর্মড অনলি ইন টেম্পলস, ইট ইজ নট নেসেসারি ফর সাকসেস। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো, সেটা হলো বিটটা, যে ইট কানেক্টস অ্যান ইন্ডিভিজুয়াল টু দ্য ডিভাইন, মানে কি প্রার্থনা একজন মানুষকে ঈশ্বরের সঙ্গে কী করে কানেক্ট করে বা যুক্ত করে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্ট্রং রুট। স্ট্রং রুট গল্পের মূল ভাবনা কী? হ্যাঁ, দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ অ্যান্ড সাকসেস, দ্য ইম্প্যাক্ট অফ টেকনোলজি on society, the role of spirituality and simplicity in life, the necessity of political power। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সি এরটা, সেটা হলো সঠিক উত্তর পাবো সি এটা, সেটা হলো দ্য রোল অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড সিম্পলিসিটি ইন লাইফ, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আর্গুমেন্ট বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি দ্য বেট বাই অ্যান্টন চেকভ। তাহলে অ্যান্টন চেকভের লেখা বেট গল্পে তাহলে প্রথমে তাদের মধ্যে যে আর্গুমেন্ট হয়েছিল, ব্যাংকারের সাথে লয়ারের যে আর্গুমেন্ট হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল, হ্যাঁ, সেটা কী নিয়ে হয়েছিল? দ্য মোরালিটি অফ ওয়ার, দ্য এফেক্টিভনেস অফ এ সলিটারি কনফাইনমেন্ট ভার্সাস দ্য ডেথ পেনাল্টি, দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ ইন লাইফ, দ্য রোল অফ এডুকেশন ইন সোসাইটি। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বিএডটা সঠিক উত্তর পাবো, সেটা হলো দ্য এফেক্টিভনেস অফ সলিটারি কনফাইনমেন্ট ভার্সাস দ্য ডেথ পেনাল্টি, মানে ওই আজীবন কারাদণ্ডর সাথে এবং মৃত্যুদণ্ডর কী মানে সুবিধা অসুবিধা ছিল, ঠিক আছে, এটা নিয়ে কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়েই তাদের কনফ্লিক্টটা চলছিল। নেক্সট কোশ্চেন, হাউ লং ডাজ দ্য লয়ার এগ্রি টু রিমেইন ইনভলিন্টারি সলিটারি কনফাইনমেন্ট, মানে সে কতদিন থাকতে চেয়েছিল ওই বন্দিত্ব অবস্থা, সেটা হলো আমরা এখানে 5, 10, 15 বলেছি, এটা সবাই জানি আমরা যে 15 ইয়ার্স 15 বছর থাকতে চেয়েছিল। হোয়াট সারপ্রাইজিং ডিসিশন ডাজ দ্য লয়ার মেক অ্যাট দ্য এন্ড অফ হিজ কনফাইনমেন্ট, মানে তার বন্দিত্ব দশার একদম শেষকালে সে হঠাৎ একটা ডিসিশান নিয়েছিল, হ্যাঁ, যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। সেই ডিসিশানটা কি? হি এসকেপড অ্যান্ড টেক দ্য মানি,
হি রিজেক্ট দ্য মানি অ্যান্ড লিভস, হি ডিমান্ড মোর মানি ফ্রম দ্য ব্যাংকার, হি রাইটস আ বুক অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্স। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমার পাবো বি একটা, সেটা হলো কি না হি রিজেক্টস দ্য মানি, সে সমস্ত টাকাকে প্রত্যাখ্যান করে দিয়েছিল, অ্যান্ড লিভস, সে 5 ঘন্টা আগেই বেরিয়ে গিয়েছিল, মানে তার টাইম 12টা শেষ হবে, তার হওয়ার 5 ঘন্টা আগে সে বেরিয়ে গিয়েছিল, এই জন্য সে তার টোটাল টাকাকে রিজেক্ট করে দিয়েছিল এবং এখান থেকে মুক্তি পেয়ে গিয়েছিল। ঠিক আছে, এটা সবাইকে অবাক করে দিয়েছিল এই ডিসিশনটা। এরপরে চলে যাচ্ছি আমরা ভার্সে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য অফ আওয়ার ক্যাজুয়ালিটি? ক্যাজুয়ালিটি কবিতার সেন্ট্রাল থিম বা মূল ভাবনাটা কী ছিল? দ্য বিউটি অফ নেচার অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ, দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার, দ্য ডেঞ্জার অফ ডিফরেস্টেশন, দ্য রোল অফ মাইথোলজি ইন লিটারেচার। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এক একটা, সেটা হলো দ্য বিউটি অফ নেচার এবং চাইল্ডহুড মেমোরি, প্রকৃতির সৌন্দর্য এবং ছোটোবেলাকার কিছু স্মৃতি এই কবিতার মাধ্যমে, এই কবিতার মূল ভাবনা ছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। হোয়াট ক্রিয়েচার্স আর সিন প্লেয়িং অন দ্য ক্যাজুয়ালিটি? ক্যাজুয়ালিটিতে কোন কোন ক্রিয়েচারের খেলা দেখতে পাওয়া যায়, মানে কোন কোন প্রাণী খেলা করতে দেখতে পাওয়া যায়? সেটা হলো বার্ডস অ্যান্ড বাটারফ্লাই, বিজ অ্যান্ড স্কুইরেল, মাঙ্কিজ অ্যান্ড প্যারট, ক্রিপার্স অ্যান্ড স্নেকস। তো এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো, যতগুলো আছে তার মধ্যে সিয়ারটাই সঠিক উত্তর হবে, সেটা হলো মাঙ্কিজ অ্যান্ড প্যারটস। এখানে মাঙ্কি অ্যাকচুয়ালি ব্যাবনস যদি থাকতো সবথেকে বেটার হতো, তো যেহেতু এখানে অপশানগুলোর মধ্যে এটাই বেস্ট অ্যান্সার বলে মনে হচ্ছে, মাঙ্কিজ অ্যান্ড প্যারটস। ঠিক আছে, বা বেবুন থাকলে বেবুনও করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন। হোয়াই ডাজ দ্য পোয়েট ফিল অ্যান্ড ইমোশনাল কানেকশান টু দ্য ক্যাজুয়ালিটি? তো কবি এখানে গাছটার সাথে একটা ইমোশনাল কানেকশান, সংযোগ খুঁজে পেয়েছিল। সেটা কেন খুঁজে পেয়েছিল? সেটা ইট প্রোভাইডস শেড অ্যান্ড ফুডস, ইট রিমাইন্ডস হার of lost loved ones and childhood memories, it is the tallest tree in the garden, it is rare species ফাউন্ড অনলি ইন হার হোমটাউন। তো এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বি একটা, সেটা হলো ইট রিমাইন্ডস হার, এটা তাকে মনে করে দিয়েছিল তার লস্ট লাভ, হারিয়ে যাওয়া ভালোবাসা, অ্যান্ড চাইল্ডহুড মেমোরি, এবং তার ছোটোবেলাকার স্মৃতিকে মনে করে দিয়েছিল। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নম্বর 14। হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই দ্য ক্যাজুয়ালিটি? তাহলে কবি এখানে গাছটাকে কীভাবে পার্সনিফাই করেছে? অ্যাজ অ্যান স্ট্রং অ্যান্ড ওয়াইজ গার্ডিয়ান, অ্যাজ আ উইক অ্যান্ড ডাইং প্ল্যান্টস, অ্যাজ অ্যান অর্ডিনারি পার্ট অফ নেচার, অ্যাজ আ প্লেফুল অ্যান্ড মিসচিভিয়াস, মাই মিস্টেক, অ্যাজ আ প্লেফুল অ্যান্ড মিসচিভিয়াস স্পিরিট। তার সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো, সেটা হলো কি না অ্যাজ এ স্ট্রং অ্যান্ড ওয়াইজ গার্ডিয়ান, মানে একজন শক্তিশালী এবং জ্ঞানী রক্ষক হিসেবে তিনি ক্যাজুয়ালিটি এখানে উপস্থাপিত করেছে। নেক্সট কোশ্চেন। হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ ফর দ্য ক্যাজুয়ালিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? একদম কবিতার শেষে কবি ক্যাজুয়ালিটি সম্বন্ধে একটা উইশ করেছিল। ঠিক আছে, ইচ্ছা প্রকাশ করেছিল। সেটা কি? দ্যাট ইট উইল বি কাট ডাউন ফর ইটস উড, that it will always be remembered and never perish, that it will be replaced by another tree, that it will stop growing at all। তাহলে সঠিক উত্তরটা কিন্তু পাবো, সেটা হলো বি এরটা, দ্যাট ইট উইল অলওয়েজ বি রিমেম্বার্ড অ্যান্ড নেভার পেরিস, মানে কি তিনি চান এই গাছটিকে চিরকাল স্মরণ করে রাখতে এবং এটা যেন না ধ্বংস যাতে না হয়, যে সবসময় টিকে থাকতে পারে গাছটা বা বেঁচে থাকতে পারে। নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ ইউলিসিস? ইউলিসিস কবিতার মূল ভাবনা বা মূল বিষয়বস্তুটা কী ছিল? সেটা হলো দ্য ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন, দ্য জয় অফ ডোমেস্টিক লাইফস, দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার, দ্য ইনভিটেবিলিটি অফ ফেট। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো, সেটা হলো একেরটা, সেটা হলো যে দ্য ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন, মানে কি না দুঃসাহসিকতা এবং অনুসন্ধানের একটা বিরাট আকাঙ্ক্ষা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হাউ ডাজ ইউলিসিস ফিল অ্যাবাউট হিজ লাইফ অ্যাজ এ কিং? সে নিজেকে রাজা হিসেবে কীভাবে উপস্থাপিত করেছে বা কি নিজেকে রাজা হিসেবে কী মনে করতেন? ঠিক আছে, হি এনজয় রুলিং হিজ পিপল, হি ফাইন্ডস ইট ডাল অ্যান্ড আনফুলফিলিং। আর নেক্সট বলেছে হি বিলিভস ইট ইজ হিজ আলটিমেট ডেস্টিনি। আর 4 নম্বর কী বলেছে? হি ফিয়ার্স লুজিং হিজ থ্রোন। তাহলে এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো বি এরটা, যেটা হলো সে হি ফাইন্ডস ইট ডাল অ্যান্ড আনফুলফিলিং, মানে সে নিজেকে এই যে রাজা হিসাবে
একটা একঘেয়ে এবং একটা মানে অপূর্ণ মনের হিসেবে মনে করেছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে কী বলেছে, হোয়াট ডাজ ইউলিসিস এনকারেজ হিজ মেন টু ডু, এবং সে মানুষদের কীভাবে এনকারেজ করতো, সাহস দিত কী করার জন্য। সেটেল ডাউন অ্যান্ড এনজয় দেয়ার ওল্ড এজ, প্রিপেয়ার ফর ব্যাটেল এগেনস্ট এনিমিজ, এনবার্ক অন ওয়ান ফাইনাল জার্নি অফ এক্সপ্লোরেশন, সিক ফরগিভনেস ফর দেয়ার পাস্ট অ্যাকশান। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সি এরটা, সেটা হলো এম্বার্ক অন ওয়ান ফাইনাল জার্নি অফ এক্সপ্লোরেশন। এর মানে কি না, মানে হচ্ছে যে সে একটি শেষ অভিযানের জন্য সবাইকে উৎসাহিত করতো যে এটাই আমাদের শেষ অভিযান, চলো এটাই ঘুরে আসি। ওকে, নেক্সট কোশ্চেন, হু ডাজ ইউলিসিস প্ল্যান টু লিভ হিজ কিংডম টু, এবং যখন ইউলিসিস তার রাজত্ব ছেড়ে চলে যাবে প্ল্যান করেছিল, তখন সে কাকে পুরো দায়িত্বটা সামলানোর কথা বলেছিল বা সে দিতে চেয়েছিল কাকে দায়িত্বটা, সেটা হলো হিজ সন টেলিমেকাস, হিজ ওয়াইফ ফেনিলফ, দ্য গডস অফ অলিম্পাস, আর নেক্সট বলেছে হিজ লয়াল সাবজেক্টস। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো এক একটা, হিজ সন টেলিমেকাস, তার টেলিমেকাসকে, তার ছেলে টেলিমেকাসকে দায়িত্ব দিয়ে যাবে বলেছিল। ঠিক আছে, হোয়াট ডাজ ইউলিসিস মিন হোয়েন হি সে, ইউলিসিস এই কথার দ্বারা কি বলতে চাইছে যে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এই কথার দ্বারা কি বলতে চাইছে। ওয়ান শুড অলওয়েজ পারসিউ নিউ গোলস অ্যান্ড চ্যালেঞ্জ, বেটার লাইফ মিনিংলেস অ্যান্ড ফিউটাইল, ইট ইজ বেটার টু স্টে উইথিন ওয়ানস কমফোর্ট জোন, অনলি দ্য স্ট্রংগেস্ট পিপল সাকসিড ইন লাইফ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে একেরটা, সেটা হলো ওয়ান শুড অলওয়েজ পারসিউ নিউ গোলস অ্যান্ড চ্যালেঞ্জ। মানে কি আমাদের সবাই এগিয়ে যাওয়া উচিত নতুন নতুন গোলের উদ্দেশ্যে, হ্যাঁ, এবং চ্যালেঞ্জের উদ্দেশ্যের জন্য এগিয়ে যাওয়া উচিত। এরপরে চলে আসছে ড্রামা থেকে কোশ্চেন নিয়ে আলোচনা করবো। দেখো ড্রামা থেকে কী বলেছে, ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ রাইডার্স টু দ্য সি। আচ্ছা তোমরা এই পেজটাতে একটা জিনিস কমন লক্ষ্য করে দেখবে যে প্রত্যেকটা প্রোজ এবং পোয়েট্রি, ড্রামা, সবগুলোতে সেন্ট্রাল থিমের কথাটা উল্লেখ করেছে, যে মূল ভাবনাটা কী, এই গল্পের মূল ভাবনা বা এই কবিতার মূল ভাবনা, মূল বিষয়বস্তুটা এই প্রত্যেকটা থেকে এখানে আলোচনা করেছে বা কোশ্চেনটা দিয়েছে। দেখো এখানে বলেছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ রাইডার্স টু দ্য সি। তাহলে রাইডার্স টু দ্য সি নাটকটা সেন্ট্রাল থিম বা মূল ভাবনাটা কী ছিল। ঠিক আছে, প্রথম অপশান দিয়েছে দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড হিউম্যান হেল্পলেসনেস, the importance of wealth and status, the conflict between tradition and modernity, the joy of family reunions। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে একেরটা, সেটা হলো দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড হিউম্যান হেল্পলেসনেস। মানে কি, প্রাকৃতিক শক্তি এবং মানুষের মানে এই যে অসহায়, হ্যাঁ, এটাই এখানে মূল বিষয়বস্তু তুলে ধরেছে। হোয়াই ইজ মৌরিয়া ওয়ারিড অ্যাবাউট হিজ সন বার্টলে, বার্টলেকে নিয়ে তার একটা চিন্তা ছিল। কেন চিন্তা ছিল? হি প্ল্যান্স টু লিভ ফর আমেরিকা, হি ওয়ান্টস টু ম্যারি আ গার্ল ফ্রম অ্যানাদার ভিলেজ, হি ইজ গোয়িং টু সি ডিসপাইট ডেঞ্জারাস কন্ডিশন, আর হি রিফিউজ টু ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট দ্য ফ্যামিলি। দেখো এটা কিন্তু সঠিক উত্তরটা কিন্তু আমরা সিয়েরটা পাবো, হি ইজ গোয়িং টু দ্য সি, মানে সে সমুদ্রে যাচ্ছিল বা যাচ্ছে, ডিসপাইট ডেঞ্জারাস কন্ডিশন, মানে খুব কঠিন অবস্থাতে, মানে সমুদ্রের খুব কঠিন অবস্থা, সেই মুহূর্তে সে সমুদ্রে যাচ্ছিলো। এটা নিয়েই মৌরিয়া তার ছেলে বার্টলেকে নিয়ে খুব চিন্তায় ছিল। হোয়াট ডাজ মৌরিয়া সি ইন হার ভিশন দ্যাট ফোরশ্যাডোজ বার্টলেস ফেট। তো মৌরিয়া তার একটা কল্পনার মধ্যে কি দেখেছিল, হ্যাঁ, বার্টলের ভাগ্য নিয়ে। এ গ্রুপ অফ সেলর্স সেলিব্রেটিং আ হর্স ক্যারিং আ ডেড ম্যান, আ ব্রাইট লাইট ইন দ্য স্কাই, আর শিপ সেফলি অ্যারাইভিং অ্যাট দ্য শোর। তাহলে সঠিক উত্তরটা এখানে পাবো আমরা বিয়েরটা, সেটা হলো হর্স ক্যারিং আ ডেড ম্যান, একটা ঘোড়া একটা মৃত মানুষের শরীর বডিকে বহন করে নিয়ে যাচ্ছিল। হাউ ডাজ বার্টলে ডাইড, কীভাবে বার্টলে মারা গেছে? হি ড্রনস আফটার ফলিং ইন টু দ্য সি, হি ইজ অ্যাটাকড বাই পাইরাটস, হি ইজ পয়জন বাই হিজ এনিমিজ, হি ইজ স্ট্রাকড বাই লাইটনিং ডিউরিং আ স্ট্রোম। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো একেরটা, সেটা হলো হি ড্রোনস আফটার ফলিং ইনটু দ্য সি, সে সমুদ্র পড়ে গিয়েছিল ঘোড়ার থেকে এবং তারপরে সে ডুবে মারা গিয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ মৌরিয়াস ফাইনাল অ্যাকসেপ্টেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। এই নাটকের একদম মৌরিয়া যে লাস্টে গ্রহণযোগ্যতা ছিল, হ্যাঁ, সেটা গ্রহণ করে নিয়েছিল, মেনে নিয়েছিল, সেটা কী ছিল? হি বিলিভস নো ম্যান ক্যান এসকেপ ডেথ, ফেট অ্যান্ড দ্য সি, হি ভোজ ফর আ বেটার লাইফ অ্যান্ড লিভ দ্য আইল্যান্ড,
She plans to take revenge for her son's death. She decided to forbid her family from fishing. তাহলে এখানে সঠিক উত্তরটা কিন্তু একের টার্ম পাবো যে সি বিলিভস, সে বিশ্বাস করে নিয়েছিল নো ম্যান ক্যান এসকেপ ফেট অ্যান্ড দ্য সি। তিনি এটা বিশ্বাস করে সে এটা বিশ্বাস করেছিল যে মানুষ কখনোই ভাগ্য এবং সমুদ্রের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। ঠিক আছে, বেশ। এরপরে চলে যাচ্ছি আমরা গ্রামার অ্যান্ড ইউজে। দেখো এখানে গ্রামার সেকশনটা দেখে নাও কি বলেছে। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। প্যাসিভ ফর্ম চুজ করতে বলেছে। দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট উইক। তাহলে এটা আমরা যদি প্যাসিভ ফর্মে করি তাহলে উইল বি চলে আসবে। দেখবে তোমরা গ্রামারে জাস্ট একটু যদি নলেজ থাকে না, একটু নলেজ থাকলে এমসিকিউতে সুবিধা আছে কি, একটু নলেজ থাকলে তোমরা অনেক অপশান, 4টে অপশানের মধ্যে 2টো অপশান অটোমেটিক বাদ যাবে, আর 2টো অপশানের মধ্যে কনফ্লিক্ট আসবে। ঠিক আছে, তো একটু নলেজ থাকলেই তোমরা এখানে পেয়ে যাবে। সাপোজ এখানে বলেছে দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট উইক, তাহলে এটা ভয়েস চেঞ্জ যদি আমি করি তাহলে নিশ্চয়ই তোমরা জানো প্যাসিভ ফর্মে দে এখানে উইল বি আসবে, উইল বি কমপ্লিটেড আসবে, উইল বি কমপ্লিটেড। তাহলে দেখো এখানে উইল বি কমপ্লিটেড কোন প্রথম অপশানটা বাদ, সেকেন্ড অপশান উইল বি কমপ্লিটেড, দেখো সেকেন্ড অপশানটা আছে, থার্ড অপশানটা ওয়াজ কমপ্লিটেড হবে না, ফোর্থ অপশানটা হ্যাজ বিন কমপ্লিটেড হবে না। তাহলে এখানে আমরা দেখো জাস্ট একটু ভার্বের ফর্মটা জেনেই আমরা করে নিতে পারবো যে দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই দ্য নেক্সট উইক। তাহলে এটা এই উত্তর। ঠিক আছে, মোটামুটি একটু নলেজ থাকলেই তোমরা এখানে এমসিকিউর গ্রামারগুলো আরামসে করতে পারবে। আর যারা গ্রামারগুলো অলরেডি জানো তাদের তো কিছু বলাই নেই, প্র্যাকটিস করে যায়। ওকে, নেক্সট, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। সি সেড আই ক্যান সলভ দিস প্রবলেম। এই দেখো এখানে তাহলে আমি যদি কিছু না জানি তাহলে আমরা জানি লিঙ্কের হিসেবে দ্যাট আসবে। হ্যাঁ, এবার এখানে ক্যানটা কুড হয়ে যাবে। তাহলে আমি যদি দেখি সি সেড দ্যাট সি ক্যান, দেখো সি ক্যান এটা আউট, এটা বাদ চলে যাবে। সি সেড দ্যাট সি কুড এটা আসবে, এটা ঠিক আছে। এবার দেখে নিই বাকিগুলো কী আছে। আচ্ছা, এরপরে সলভ দ্য প্রবলেম। সি সেড আই কুড, এ দেখো আই হবে না, এখানে আইটা আসবে না। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা হবে বি, বিএডটাই সঠিক উত্তর। এই যে বিএডটাই সঠিক উত্তর, যে সি সেড দ্যাট সি কুড সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, বেশ। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের পার্টিসিপলটাকে আইডেন্টিফাই করতে হবে, কোনটা পার্টিসিপল। দেখো এখানে বলেছে হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। এখানে পার্টিসিপল কিন্তু হ্যাভিং ফিনিশড। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সিটটা। বেশ, নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি 29 কী বলেছে, চুজ দ্য বেস্ট সিনথেসিস অফ, মানে জয়েনিং করতে বলেছে। ঠিক আছে, হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলেছে। তাহলে জয়েন করে একটা সেন্টেন্স করতে হবে, তাহলে করলে কী হবে, বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, এটা ঠিক। হি ওয়েন্ট টু বেড আর্লি বিকজ অফ টায়ার্ডনেস, এটাও ঠিক। হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, এটাও ঠিক। তার মানে এখানে অল অফ দ্য অ্যাবাভ প্রত্যেকটাই জয়েনিংয়ের জন্য বেস্ট। ওকে, মানে রাইট। তাহলে এখানে অল অফ দ্য অ্যাবাভ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। লাস্ট গ্রামার কী আছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স ইনকারেক্ট আছে, ইনকারেক্ট মিনস ভুল আছে, তো সেই ভুল সেন্টেন্সটা কি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে বলেছে সি ইজ ফন্ড অফ মিউজিক, এটা ঠিক আছে। হি এনজয়েড দ্য পার্টি লাস্ট নাইট, এটাও ঠিক। দে ডিড নট ওয়েন টু দ্য মার্কেট, দেখো এটা ভুল আছে। আর লাস্টে দেখে নেই উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, এটা ঠিক আছে। দেখো থার্ডটা ভুল কেন, দে ডিড নট ওয়েন টু দ্য মার্কেট, দেখো দে ডিড নট আছে মানে এখানে ওয়েন আর আসবে না, এখানে আসবে গো। দে ডিড নট গো টু দ্য মার্কেট, এটা হলে রাইট হতো, বাট এখানে ওয়েন আছে, দিস ইজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে এটাই এখানে অ্যান্সার। ঠিক আছে, সেটটা। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, দাগটা দিয়ে দিই তিনটা। এরপরে আমরা চলে যাচ্ছি আনসিন প্যাসেজে। আনসিনটা একবার পড়বে, হ্যাঁ, খুব সুন্দর আনসিন দেওয়া আছে। এটা আমি একদম ডিরেক্টলি কোশ্চেনে চলে যাচ্ছি, আনসিনের কোশ্চেনে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ। দেখো এই পেজের প্রত্যেকটা থেকেই মেন আইডিয়া মানে মূল ধারণা, মূল কনসেপ্টটা দিয়েছে। সেটা সিনেও দিয়েছে, মানে প্রোজ, পোয়েট্রি এবং ড্রামাতেও দিয়েছে এবং আনসিনেও দিয়েছে। দেখো তাহলে এই প্যাসেজের মেন আইডিয়া বা মূল ভাবনাটা কী ছিল সেটা হলো, দেখো দাগ দিয়ে রেখেছি বিয়েরটা, দ্য কজ, এফেক্ট অ্যান্ড সলিউশন অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। ওকে, নেক্সট কোশ্চেন,
অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজের মত অনুযায়ী হোয়াট ইজ দ্য মেজর কনসিকুয়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ। তো এটা সঠিক উত্তরটা কিন্তু হবে সিটা, রাইজিং সি লেভেল ডিউ টু মেল্টিং আইস ক্যাপস। তো এটা দেখো রেফারেন্সটা দিয়ে দিচ্ছি আমি, এখানে চলে যাও রেফারেন্স দেখো, এই যে দেখো 32 যেখানে লেখা আছে 32, হ্যাঁ এই যে দ্য মেল্টিং অফ পোলার আইস ক্যাপ হ্যাজ কজ সি লেভেল টু রাইজ থ্রেটিং কোস্টাল সিটিজ অ্যান্ড আইল্যান্ড নেশন। ঠিক আছে, বেশ। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন এখানে বলেছে হুইচ হিউম্যান অ্যাক্টিভিটি ইজ মেনশন অ্যাজ আ কন্ট্রিবিউটর টু ক্লাইমেট চেঞ্জ। তাহলে সঠিক উত্তরটা পাবো আমরা সিএরটা, ডিফরেস্টেশন অ্যান্ড বার্নিং ফসিল ফুয়েল। তাহলে এটার রেফারেন্সটা দিয়ে দিই, রেফারেন্সটা এখানে দেখো এই প্যাসেজ রেফারেন্স প্রত্যেকটা পরপর আছে, তারপরেই রেফারেন্স দেওয়া আছে। হিউম্যান অ্যাক্টিভিটিজ সাচ এজ ডিফরেস্টেশন অ্যান্ড এক্সেসিভ ইউজ অফ ফসিল ফুয়েল হ্যাভ কন্ট্রিবিউটেড significantly to this crisis. ওকে, আচ্ছা এরপরে চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন এখানে বলেছে 34-এ হোয়াট ডাজ দ্য প্যাসেজ সাজেস্ট ইন্ডিভিজুয়ালস ক্যান ডু টু হেল্প কমব্যাট ক্লাইমেট চেঞ্জ। তাহলে এটা অ্যান্সারটা কিন্তু বিএডটা হবে, টেক স্মল অ্যাকশন লাইক কনজার্ভিং ওয়াটার অ্যান্ড রিডিউসিং ওয়েস্ট। তাহলে দেখো এখানে রেফারেন্সটা দিয়ে দিই, দেখো এখানে রেফারেন্সটা দেওয়া আছে 34-এ, সিম্পল স্টেপ লাইক ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, রিডিউসিং ওয়েস্ট অ্যান্ড কনজার্ভিং ওয়াটার ক্যান মেক আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 35 হোয়াট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ মেনশন ইন দ্য প্যাসেজ রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ সলিউশন। তাহলে এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে বিএডটা, যে রেজিস্ট্যান্স ফ্রম ইন্ডাস্ট্রি ডিউ টু ইকোনমিক কনসার্ন। দেখো এবার এটার রেফারেন্সটা আমরা দিয়ে দিই, দেখো রেফারেন্সটা এখানে দেওয়া আছে 35-এ, এই যে সাম ইন্ডাস্ট্রিজ আর রিলাক্টেন্ট টু অ্যাডপ্ট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি প্র্যাকটিস ডিউ টু ইকোনমিক কনসার্ন। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে 36 হোয়াট ডাজ দ্য ফ্রেজ কালেকটিভ এফোর্টস একদম লাস্ট প্যারাতে যেটা ইউজ করা হয়েছে কালেকটিভ এফোর্টস। তো এটার মানে কি? এটার মানে কিন্তু হবে এটা যে অ্যাকশান টেকেন বাই দ্য মাল্টিপল গ্রুপস ওয়ার্কিং টুগেদার। ঠিক আছে, তো এর রেফারেন্সটাও দেখে নিই, রেফারেন্স দেখো দেওয়া আছে এখানে, এই যে কালেকটিভ এফোর্টস ফ্রম দ্য গভর্নমেন্টাল বিজনেস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যান হেল্প ক্রিয়েট এ মোর সাস্টেনেবল ফিউচার ফর দ্য প্ল্যানেট। ওকে, এবার চলে আসছি কোশ্চেন নম্বর 37-এ বলেছে হোয়াই ইজ মিস ইনফরমেশান অ্যাবাউট দ্য ক্লাইমেট চেঞ্জ আ প্রবলেম। তাহলে এখানে রাইট অ্যান্সারটা কিন্তু হবে বিএডটা, ইট মেক্স পিপল স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য নিড ফর অ্যাকশান। দেখো 37-এর রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, এই দেখো 37 রেফারেন্সটা এখানে আছে, এই যে মিস ইনফরমেশান অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ হ্যাজ লিড টু স্কেপটিসিজম অ্যামাং সাম কমিউনিটিজ। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি একদম কোশ্চেন নম্বর 38 হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্যাসেজ। তাহলে টোন অফ দ্য প্যাসেজ কি এই প্যাসেজ টোনটা কি, সেটা হলো বিএডটা হবে এনকারেজিং অ্যান্ড ইনফরমেটিভ। নেক্সট কোশ্চেন 39 হু ইজ দ্য মোস্ট লাইকলি অডিয়েন্স ফর দিস প্যাসেজ। তাহলে এর সঠিক উত্তরটা হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড জেনারেল রিডার্স ইন্টারেস্টেড ইন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এটা হলো 39। আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমরা 40 কোশ্চেন কি 40 না, হোয়াট ইজ দ্য বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ। এই প্যাসেজটার জন্য বেস্ট টাইটেলটা কি না, এখানে 4টা টাইটেল দেওয়া আছে, তোমাদের যেটা ভালো লাগে করবে। তো আমার মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট টাইটেল, যে আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হাউ টু ফাইট ইট। ওকে, বারবার বলছি তোমরা ভালো করে টেক্সট পড়বে এবং এবিটি এর প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে যাও এবং প্র্যাকটিস করে যাও। ওকে, থ্যাংক ইউ।